সো আজকে টোকিওতে শেষ দিন। আমার ফ্লাইট 3:30টার সময়, এখন বাজে প্রায় 9:30। প্রচুর সময় আছে। হোটেল চেক আউট করতে হবে 10টার সময়, এটাই ওদের টাইমিং, 10টা চেক আউট। আর আমার ফ্লাইট হচ্ছে নারিতা থেকে, আমাকে প্রায় 1 ঘন্টার মতো ট্রেন রাইড নিতে হবে। সো আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাব। আর আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার ভিডিওতে, তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে জাপানের প্রথম ভিডিওগুলো দেখার। তাহলে আপনি যদি প্রথম এপিসোড থেকে শুরু করেন, তাহলে পুরো জার্নিটার সম্বন্ধে আপনি আইডিয়া পাবেন। সো এটাই ছিল আমার ছোট্ট কামরা ফর 4 নাইটস। ইট ওয়াজ গুড। খুবই ছোট, ডেইলি প্রায় $50 মতো পড়ছে। অ্যাকচুয়ালি না, আরও কম, অন অ্যান অ্যাভারেজ 5,000 টাকার মতো, বাংলাদেশ টাকা 5-6 হাজার টাকার মতো পড়ছে। সো এখন বাজে প্রায় 10টার মতো, এখনও প্রায় 5.5 ঘন্টার মতো আছে। সকালে ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, জাস্ট ব্ল্যাক কফি আর একটা ক্রসন। জাপানে আসার পর মেইনলি আমি ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ এখানে আমি প্রপার ক্যাপুচিনো এখন পর্যন্ত পাইনি। মেবি আছে ক্যাফে, কিন্তু আমার চোখে পড়েনি। আমি ব্ল্যাক কফিটাই খাচ্ছি। সেই সিম্পল খাবারের দাম অলমোস্ট প্রায় $2 মতো পড়ছে। সো আমি বলবো এটা চিপ। তো অন্যান্য দেশে দেখা যাচ্ছে ক্রসনের দামে হচ্ছে $3 বা $2.5, সেই হিসেবে এটা অনেক চিপ। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে জাপান মুসলিম ট্রাভেলের জন্য কেমন। আমি বলবো জাপান মুসলিম ট্রাভেলের জন্য, আমি বলবো যে খুবই ইটস ভেরি নাইস। সবচেয়ে একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ মুসলিম ট্রাভেলার, সেটা হচ্ছে হালাল খাবারের ব্যবস্থা। এখানে সব জায়গায় হালাল খাবার নাই, ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আপনি যদি ওই হ্যাসেল নিতে চান যে বিভিন্ন জায়গায় যে খাবেন, তাহলে ইটস ওকে, তাহলে খুব ইজি ফর দ্য মুসলিম ট্রাভেলার। কিন্তু আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে একটু বেশ কষ্টসাধ্য, কারণ সিটিতে তো আসলে মোস্ট অফ দ্য সিটিজ আর নট ছোটো, নট স্মল। সো অনেক বড়, অনেক ওয়াইড স্প্রেড। সো টোকিওতে দেখলাম বেশ অনেক হালাল খাবার আছে, অ্যাভেলেবল। এবং মোস্ট অফ দ্য হালাল খাবারের দোকানগুলো হচ্ছে স্টেশনের আশেপাশে। সো দেখা যাচ্ছে যে আপনি এমন একটা জায়গায় গেলেন, ওই এলাকায় আপনার হালাল খাবারের দোকান নাই। সো আপনাকে আবার ব্যাক করতে হবে এমন একটা জায়গায় যেখানে হচ্ছে আপনার হালাল খাবার আছে। পছন্দ ভালোই, নট ব্যাড। সো এটা একটা প্রবলেম। টোকিওতে আমি হালাল খাবার খেলাম সোফার, জাপানিজ হালাল খাবার প্রত্যেকটা মজা ছিল। সো আমার কাছে ভালোই লাগছে। র্যামেন খেলাম, তারপরে চিকেন ফ্রাই খেলাম, ওদের সবগুলোই ভালো ছিল, আসলে মজা ছিল। খাবারের টেস্ট নিয়ে কোনো অভিযোগ নাই। বিশেষ করে জাপানিজ খাবারগুলো আসলে মজা, বরঞ্চ টার্কিশ কিংবা ইন্ডিয়ান যেটা খাইলাম সেগুলোর তুলনায় এথনিক রেস্টুরেন্টগুলো হচ্ছে জাপানিজ খাবারগুলোই বরঞ্চ আমার কাছে মজা লাগছে। আর এরকম অনেক ক্যাফে পাওয়া যায়। ক্যাফেগুলোতে আপনি ক্রসন পাবেন, কফি পাবেন, ব্ল্যাক কফি, যেগুলো খুব সস্তা, খুব বেশি এক্সপেন্সিভ না। আর ওয়াইডলি পপুলার হচ্ছে এখানে হচ্ছে 7-Eleven। না পাতে যখন কোনো খাবার পাবেন না, তো তখন ওখানে যে আপনার ওই যে অনেকদিন মতো পাওয়া যায় 3 কোনা একটা টুনা রাইস, ওটা খুব মজা, ওটা খাওয়া যায়, যতদূর শুনলাম ওটা খাওয়া যাবে। এবং কিছু ব্রেডের আইটেম আছে, একদম প্লেন ব্রেড টাইপের এগ স্যান্ডউইচ আছে, সো ওগুলো খাওয়া যায়। তো আমি বলবো যে অ্যাজ আ মুসলিম ট্রাভেলার ঘোরাতে কোনো সমস্যা নেই। এবং এখানে বিভিন্ন জায়গায় নামাজের ব্যবস্থাও আছে, স্টেশনগুলোতে, এয়ারপোর্টগুলোতে। তারপরে আপনার বিভিন্ন ট্যুরিজম যে ইনফরমেশন অফিস থাকে, ওগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে নামাজের জায়গা আছে। সো আমি বলবো নামাজের কোনো সমস্যা, অ্যাজ এ মুসলিম ট্রাভেলের সমস্যা হওয়ার কথা না। মেইন প্রবলেমটা হচ্ছে খাবারটা, অ্যাবান্ডেন্সটা, এটাই একটা প্রবলেম। আদারওয়াইজ ভেরি নাইস, আমার কাছে খুবই ভালো লাগছে কয়েকদিন। আমি যখনই স্টার্ট টু এনজয়, তখনই আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর কয়েকটা দিন থাকলে প্রপারলি এনজয় করতে পারতাম আমার মনে হয়। সো ওভারঅল ভেরি নাইস। তবে এটা বলবো অনেক ইউরোপিয়ান কান্ট্রির হচ্ছে এটা বেটার, অ্যাটলিস্ট ইন টার্মস অফ হালাল খাবার এবং নামাজের জায়গাটা যদি আমি কনসিডার করি। অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে যেখানে খুবই ডিফিকাল্ট টু ফাইন্ড হালাল খাবার এবং নামাজের জায়গা। এবং এটা একটা এক্সাম্পল দিতে পারি, অনেক আগের অবশ্য ঘটনা, আমি রিসেন্টলি জানি না, রোমানিয়া বুকারেস্টে যে হালাল খাবার খুঁজতে অনেক কষ্ট হয়েছিল। খুবই অল্প একটা ছিল বা অনেক দূরে ছিল যে জায়গায় ছিলাম। অ্যাটলিস্ট জাপানে অনেক মুসল্লা আছে, ছোটো ছোটো নামাজের জায়গা আছে, এবং বিভিন্ন রেস্টুরেন্টে নামাজ পড়া যায়। সো কম্পেয়ার টু অনেক ইউরোপিয়ান কান্ট্রি অনেক বেটার।
ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলতে হয়। এদের ট্রান্সপোর্টেশন মাই গড ওয়ান অফ দ্য আই থিঙ্ক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে আজ পর্যন্ত এতদিন পর্যন্ত আমি মনে করতাম সিঙ্গাপুরের মেট্রো সিস্টেম ইজ দ্য বেস্ট। তো এখন আমার কাছে মনে হয় এখন এই টোকিওর মেট্রো সিস্টেম লাইক নেক্সট লেভেলে। মানে দ্য ওয়ে ইট ইজ ডিজাইনড মাই গুডনেস, মানে খুবই কনভিনিয়েন্ট, খুবই অনেক অনেক জোস। তো যেটা বলতেছিলাম যে এখন পর্যন্ত এই কয়েকদিন যে ঘুরলাম এখন পর্যন্ত এক মিনিটও কোনো ট্রেন লেট হয়নি। তো ম্যাক্সিমাম আমি ট্রেন নিয়েই ঘুরছি বা বাসে এভাবে করে চলে নেই। তো একটা মিনিটেও কোনো ট্রেন মানে লেট হয়নি, বুঝতেই পারতেছেন। আর এখানকার যে মানে ইন্টারসিটি ট্রেন সেগুলো হচ্ছে বুলেট ট্রেন, খুবই মানে দেখা যাচ্ছে 400 কিলোমিটার মানে দূরত্ব জায়গা মাত্র 2 ঘন্টা চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক অনেক কুইক। তো এই জন্য মানে ইজিলি আপনি নর্থ থেকে সাউথে আপনি মুভ করতে পারবেন। সো এটা খুবই কনভিনিয়েন্ট। এখানে কয়েক ধরনের ট্রেন আছে। এখানে লোকাল ট্রেন আছে। লোকাল ট্রেনগুলো লোকাল ট্রেনের মতো না, লোকাল ট্রেনগুলো জোরে চলে এবং ভালো, জাস্ট প্রত্যেকটা স্টেশনে থামে। এখানে লোকাল ট্রেন আছে, র্যাপিড এক্সপ্রেস ট্রেন আছে, যেগুলো আর কি মানে অল্প স্টেশনে থামে, মানে লোকালের মতোই কিন্তু অল্প স্টেশনে থামে। আর ইন্টারসিটি ট্রেন তো আছে। সবচেয়ে গুড থিং যে প্ল্যান করলে মানে আপনি ওই টাইমিংটা মেনটেন করে যায়। দেখুন আমি ওই কিয়োটো থেকে নিকোতে গেলাম মাত্র 6 ঘন্টার মতো। সো অলমোস্ট দূরত্ব প্রায় 5 থেকে 600 কিলোমিটার, কিন্তু আমি 6 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি দুপুরে আমি রওনা দিয়ে। সো আমার কাছে মনে হচ্ছে যে অনেক জোস, ভালো একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম। আর কস্টিং হিসাবে চিন্তা করলে আমার মোটামুটি ওসাকা থেকে হিরোশিমা থেকে কিয়োটো এই দুইটার আমার পড়ছে প্রায় 14,000 টাকার মতো টিকিট, দুইটা টিকিট। আর কিয়োটো থেকে টোকিওর কস্ট পড়ছে হচ্ছে অলমোস্ট 8,000 টাকার মতো, 7 থেকে 8,000 টাকার মতো। সো আমি বলবো একটু কস্টলিয়ার সাইড, বাট অনেক কুইক। শহরের মধ্যে আমি ইউজ করছি হচ্ছে কার্ড, ট্রান্সপোর্টেশন কার্ড, যেগুলোতে মানে এক ট্রিপ দিতে আপনার লাগছে $1 থেকে $1.5 $2, মানে ডিপেন্ডিং অন দ্য দূরত্ব। ভালোই কনভিনিয়েন্ট। আমার কাছে ভালো লাগছে আর কি, মানে খুবই সুন্দর ট্রান্সপোর্টেশন সিস্টেম। আরিতা এয়ারপোর্টে নামাজের ফ্যাসিলিটিতে আছে। সো এরকম অনেক জায়গায় এরকম আর কি ফ্যাসিলিটিতে আছে। পাসপোর্ট কন্ট্রোল পার হয়ে আসলেই দোতলায় নামলে এখানে নামাজের ফ্যাসিলিটি, ওটা খুব হেল্পফুল। ওদেরকে জিজ্ঞেস করলাম, সাথে সাথে জায়গাটা দেখাই দিল। স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় মোটামুটি নামাজের ফ্যাসিলিটি আছে। ইনফ্যাক্ট ট্যুরিজম অফিসেও নামাজের ফ্যাসিলিটি আছে। তো ওদেরকে জাস্ট বলতে হয় যে নামাজ পড়ার জায়গার ব্যাপারে, ওগুলো দেখাই দেয় সাথে সাথে। সো সো ইটস ভেরি কনভিনিয়েন্ট। আস্তে আস্তে আরও মনে হয় বাড়তেছে এসব জায়গা, অনেক কনভিনিয়েন্ট হয়ে যাচ্ছে মুসলিম ট্রাভেলারদের জন্য, হুইচ ইজ রিয়েলি গুড। সো হ্যাটস অফ। কথা বললেই না, সেটা হচ্ছে এখানকার আর্কিটেকচারগুলো মানে অ্যামেজিং। ইট হ্যাজ গট ওল্ড অ্যান্ড নিউ। সো আপনারা তো জানেনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাক্সিমাম বিল্ডিংই ধ্বংস হয়ে গেছিলো। সো এগুলো ম্যাক্সিমাম বিল্ডিংই রিবিল্ড করা হয়েছে। কোনো বিল্ডিংয়েরই বয়স 80 বছরের উপর না, 80-90 বছরের মতো আছে। অল্প কিছু বিল্ডিং মানে সার্ভাইভ করছে, বাট ম্যাক্সিমাম মানে পুরো শহরটাকে একদম ধসাই দিছিল। সেহেতু প্রচুর মডার্ন আর্কিটেকচার দেখা যায়, প্রচুর মডার্ন বিল্ডিং দেখা যায়। এবং শুধু মডার্ন বিল্ডিং বললে ভুল হবে, মানে ইটস মার্ভেল। মডার্ন আর্কিটেকচার যে মার্ভেল, সেটা এখানে আসলে বোঝা যায়। এরা মানে শুধু বিল্ডিংয়ের শৈল্পিকতার দিক থেকে দেখেনি, এখানে আর্ট এবং আর্কিটেকচার দুটো একসাথে মানে ওরা কম্বিনেশন করছে। সো মোস্ট অফ দ্য বিল্ডিংয়ে গেলেই দেখবেন, আপনি শপিং মলে গেলেই দেখবেন ওখানে গ্যালারি আছে, ওখানে আর্ট এক্সিবিশন হচ্ছে, ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে। সো খুবই খুবই নান্দনিক, খুবই ভালো লাগে। আর কিছু কিছু পুরনো টেম্পল তো রয়ে গেছে, দুইটাই মোটামুটি ফ্লেভার পাওয়া যায়, মডার্ন এবং ওল্ড। সো দ্য কোয়েশ্চেন ইজ $1,000,000 কোয়েশ্চেন, ইজ জাপান ওয়ার্থ ভিজিটিং? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 100%। মানে আপনি ইউরোপে যে খরচ করবেন তার চেয়ে কম খরচে আপনি জাপানটা ঘুরে দেখতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দি আদার কান্ট্রি। ইট হ্যাজ ইটস ওন চার্ম। সো এটা না দেখলে, না ফিল করলে বোঝা যাবে না। আমার কাছে মনে হয় যে কস্ট ওয়াইজ আমি যেসব রুমে ছিলাম, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন, তো ওগুলোর ভাড়া অ্যাভারেজে 3 থেকে 4,000 টাকা। এক্সপেন্সিভ যে হোটেলে ছিলাম সেটা ছিল হচ্ছে নিকোর হোটেল। সো ওটা সম্ভবত ছিল 7 কিংবা 8,000 টাকার মতো হবে। আর হিরোশিমারটা ছিল হচ্ছে 7,000 টাকার মতো।
না 5,000 টাকা, 5,000 টাকার মতো। আর বাকি সবগুলো হোটেল 3 থেকে 4,000 টাকার মতো অ্যাভারেজে। সো আমি বলবো যে খুবই চিপ, আমি বলবো খুবই মানে কম্পারেটিভলি ইউরোপের চেয়ে অনেক সস্তা, এবং আপনি সিঙ্গেল রুম নিয়ে থাকতে পারবেন। আর এই কস্টটাকে আর একটু কমানো যাবে যদি আপনারা হোস্টেলে থাকেন, ক্যাপসুল হোটেলে থাকেন, তাহলে কস্টটা অনেক কমে আসবে। বাট আমি যেভাবে এখন ট্রাভেল করি, আমি হোস্টেলে আর থাকি না আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। ওই যে সামনে এতিহাদ দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া যেহেতু আমরা হালাল খাবার খাই, সো স্পেসিফিক কিছু হোটেলেই মানে রেস্টুরেন্টে পাওয়া যায়, সো এই জন্য কস্ট একটু মাঝে মাঝে একটু বেশি থাকে। বাট অন অ্যান অ্যাভারেজ আপনি 1200 ইয়েন থেকে 1600 ইয়েনের মধ্যে আপনি র্যামেন পাবেন। মানে যাদের হালাল খাবারের ঝামেলা নেই তারা অনেক সস্তা খেতে পারবে, 1000 থেকে 2000 ইয়েনের মধ্যে মানে ওটা খেতে পারবে। বাট হালাল খাবার যেহেতু আমরা খাই, মানে সেহেতু অনেক সময় কস্টটা বেড়ে যায়, বাট ওটা একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। আর ব্রেকফাস্ট আমি 400 ইয়েন থেকে 1000 ইয়েনের মধ্যে খাওয়া দাওয়া করছি। ব্রেকফাস্ট বেশি এক্সপেন্সিভ না, ব্রেকফাস্ট ঠিকই আছে। সো ওভারঅল ডেইলি আমার মনে হয় 2,500-3,000 ইয়েনের মধ্যে মোটামুটি 3 বেলা খাবার হয়ে যাওয়ার কথা। আর ট্রান্সপোর্টেশনটা আমার কাছে মনে হয়েছে একটু মানে শিনকানসেন ট্রেনের ফেয়ারটা আমার কাছে মনে হয়েছে ওটা একটু এক্সপেন্সিভ ছিল। 21,000 থেকে 22,000 টাকার মতো আমার শিনকানসেন ট্রেনের টিকিট লাগছে, কম বেশি হবে, আমি সবগুলো ব্রেকডাউন দিয়ে দেবো নি। সো আমার কাছে মনে হচ্ছে এটাই একটু এক্সপেন্সিভ। আর লোকাল যেই ট্রান্সপোর্টেশন যেগুলো মেট্রোর, সেগুলো আমি জাস্ট যে ট্রান্সপোর্টেশন কার্ডে আমি জাস্ট 1,000 মানে ইয়েন করে ভরাতাম, দেখা যাচ্ছে আমার কোনো দিন শেষ হতো, কোনো দিন শেষ হতো না। সো ডিপেন্ড করে কতটা আপনি ট্রাভেল করতেছেন, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। সো এটাই ছিল আমার ওভারঅল ইমপ্রেশন জাপানের যতদিন ট্রাভেল করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সামথিং ভালো কিছু ইনশাল্লাহ আসবে সামনে। আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো সিরিজ। আমাকে প্লিজ ফিডব্যাক জানেন, খারাপ ভালো দুটোই জানেন, সো দ্যাট আমি ভবিষ্যতে আমি এটাকে সর্ট আউট করে নিতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও পছন্দ হয় অবশ্যই এটা লাইক দেবেন, তাহলে হবে কি আসলে ওয়াইডার অডিয়েন্সের কাছে আসলে পৌঁছাবে। তো আমার কাছে ভালো লাগবে, যত মানুষ দেখবে জিনিসগুলো আমাকে একটা ইন্সপিরেশন দেবে ভালো কাজ করার। তাহলে এই পর্যন্তই টোকিও নারিতা থেকে আমি এখন আপনাদের বিদায় জানাচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো সিরিজ নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো থাকবেন।